বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। Dear students, look at this picture. This is John. John eats an apple. আবার দেখো, আরেকটি সেন্টেন্স দিচ্ছি। An apple is eaten by John. Look at this sentence. I say my prayer regularly. My prayer প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এখানে আমি কি দেখাচ্ছি। আই সে মাই প্রেয়ার রেগুলারলি, এই অংশটা তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো। মাই প্রেয়ার এই অংশটাকে আমরা প্রথমে নিয়ে এসেছি, তারপরে আই এটাকে লিখেছি বাই মি এবং সে থেকে লিখেছি ইজ সেড। এরপরে যে রেগুলার শব্দটি ছিল সেই রেগুলার শব্দটি আমি এখানে দিয়ে দিয়েছি। হোয়াট ইজ ইট রিলেটেড টু? তোমরা কি জানো যে আমাদের আজকের ক্লাস এবং এই যে বিষয়টি তোমাদেরকে দেখালাম সেটি কিসের সাথে সম্পৃক্ত? ভয়েস চেঞ্জ। আশা করি তোমরা সবাই অনুধাবন করতে পেরেছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। Let us discuss about voice change in our today's class. আজকে আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জের বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো, কিভাবে একটি ভয়েস থেকে বেসিক ভয়েস করা হয় সেই সম্পর্কে আলোচনা করব, কিছু রুলস দিয়ে দিব এবং খুবই সহজভাবে তোমরা সেগুলো অবশ্যই আয়ত্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো। These are the learning outcomes. After studying this lesson, you will be able to define voice. অর্থাৎ আজকের ক্লাসের শেষে ভয়েস কি সে সম্পর্কে তোমরা জানতে পারবে। আইডেন্টিফাই দ্য ক্লাসিফিকেশন অফ ভয়েস, ভয়েসের যে বিভাগ অর্থাৎ ভয়েসের প্রকারভেদ সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস অফ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস, এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার বা গঠন প্রণালী রয়েছে সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। চেঞ্জ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, এছাড়াও তোমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তন সম্পর্কে তোমরা জানতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। দিস ইজ দ্য কোশ্চেন ফর ইউ, হোয়াট ইজ ভয়েস? ভয়েস কি? চলো আমরা একটু দেখে নিচ্ছি ভয়েস কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ফেমাস ফুটবল প্লেয়ার নেইমারকে চেনো। তো আমরা জানি নেইমার প্লেজ ফুটবল, নেইমার ফুটবল খেলে। এই কথাটিকে আমরা কিন্তু ভিন্নভাবে বলতে পারি। তোমরা একটু স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করে দেখো। ফুটবল ইজ প্লেড বাই নেইমার, এই কথাটাকে আমরা চেঞ্জ করে বলছি ফুটবল ইজ প্লেড বাই নেইমার। প্রথমে বলেছিলাম নেইমার প্লেজ ফুটবল, নেইমার ফুটবল খেলে। একই কথা আমরা একটু পরিবর্তন করে বলছি ফুটবল ইজ প্লেড বাই নেইমার, অর্থাৎ ফুটবল নেইমার দ্বারা খেলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে একই কথা আমরা বাচ্য পরিবর্তন করে বা ভঙ্গিমা পরিবর্তন করে, অর্থাৎ সাবজেক্টকে আগে না বলে পরে বলে আমরা কিন্তু সহজেই ভয়েস চেঞ্জ করে কথাগুলো বলতে পারি। চলো বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জের রুলস এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব সে সম্পর্কে জেনে নিচ্ছি অত্যন্ত সহজভাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নেইমার প্লেজ ফুটবল, এখানে প্লেজটা এখানে কি হয়ে গেল, ইজ প্লেড হয়ে গিয়েছে। So dear students, what is voice? So voice is a formation of verb by which subject does something itself
or something is done by subject. সুতরাং ভয়েস হচ্ছে ভার্বের এমন একটি ফর্ম বা এমন একটি গঠন প্রণালী যেখানে সাবজেক্ট সরাসরি কোনো কিছু করে অথবা কোনো কিছু সাবজেক্ট দ্বারা করা হয় এমনটি বোঝায়। মোটামুটি এই হলো ভয়েসের সংজ্ঞা। আশা করি তোমরা সেটা শিখে নিবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, ভয়েস ইজ ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস। ভয়েসকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবে, অ্যাক্টিভ ভয়েস এন্ড দেন প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? when the subject does something itself, অর্থাৎ যখন সাবজেক্ট কোনো কিছু নিজেই করে তখন তাকে আমরা বলে থাকি অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস কি? when something is done by the subject, যখন কোনো কিছু সাবজেক্ট দ্বারা করা হয় তখন সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। আশা করি তোমরা ক্লাসিফিকেশন বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি যখন তোমাদেরকে এক্সাম্পল দিব তখন এই বিষয়টি অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচারটা আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব ইনট্রানজিটিভ বসবে, এরপর দেখো কি বসতে পারে, এরপরে অবজেক্ট বসবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচারটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব, দেন অবজেক্ট। এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। আমরা স্ট্রাকচার দেখে নিচ্ছি, এবার একটু এক্সাম্পল দেখে নিব। আশা করি তোমরা নিশ্চয়ই সেটি বুঝতে পারবে। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তোমরা দেখতে পাচ্ছ হি রিডস এ বুক। তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, রিডস হচ্ছে এখানে ভার্ব ট্রানজিটিভ, এ বুক হচ্ছে এখানে অবজেক্ট। তো তোমরা খুব সহজে কিন্তু এটি বুঝতে পারছো যে হি রিডস এ বুক এর প্রধান তিনটি অংশ হচ্ছে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু সেন্টেন্সটি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং পরবর্তীতে আমি তোমাদেরকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দিব। তোমরা অবশ্যই মনোযোগের সাথে সেই স্ট্রাকচার গুলো মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। তোমরা খুব মনোযোগের সাথে এটি দেখে নিবে। দেখো, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট অফ অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আমাদের যেটি অবজেক্ট ছিল সেখানে থেকে আমরা সাবজেক্টিভ ফর্ম নিয়ে নিব। এরপরে টেন্স অনুযায়ী সেন্টেন্সটি যে টেন্সে লেখা থাকবে সেই টেন্স অনুযায়ী আমরা একটি অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করব। পরবর্তীতে যে ট্রানজিটিভ ভার্ব থাকে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে মেইন ভার্ব দেয়া থাকে সেই মেইন ভার্ব থেকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা সংক্ষেপে V3 বলে থাকি, সেটা বসাবো। এবং পরবর্তীতে আমরা বাই টু ফর্ম অর্থাৎ যে কোনো একটি প্রিপোজিশন এখানে বসাবো। মনে রাখবে যে বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়, তবে অন্যান্য প্রিপোজিশনও বসতে পারে। এরপরে হচ্ছে অবজেক্ট, এবং এই অবজেক্ট হচ্ছে আমাদের যে সাবজেক্ট থাকে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম এখানে ব্যবহার করতে হয়। আমরা একটু সেন্টেন্স দেখে নিচ্ছি। দেখো, অ্যাক্টিভ ফর্ম হচ্ছে হি রিডস দ্য বুক। এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং রিডস হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, দ্য বুক হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, অ্যাক্টিভের আমরা তিনটি ফর্ম কিন্তু পেয়ে গিয়েছি। তোমাদেরকে আমি যে ফর্মগুলো দেখিয়েছিলাম, দেখো সাবজেক্ট, ভার্ব ট্রানজিটিভ এবং অবজেক্ট, মূল তিনটি যে বস্তু বা তিনটি উপাদান সেন্টেন্স গঠন করার জন্য সেটি আমরা এখানে পেয়ে গিয়েছি। এই সেন্টেন্সটিকে আমরা এবার একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করে দেখো, দ্য বুক ইজ রেড বাই হিম, এটি আসলে আমরা প্যাসিভ করে দিচ্ছি, অর্থাৎ হি রিডস দ্য বুক, এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখো, তাহলে এখানে যে অবজেক্ট ছিল দ্য বুক, সেটি এখানে চলে এসেছে সাবজেক্ট হিসেবে দ্য বুক। এরপরে দেখো হি রিডস দ্য বুক, রিডস হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা রয়েছে, সুতরাং আমরা এর অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইজ নিয়ে আসবো। তোমরা নিশ্চয়ই অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেখতে পাচ্ছ। এরপর দেখো মেইন ভার্ব ছিল রিডস, রিডস হচ্ছে এখানে ভার্ব ট্রানজিটিভ। তো আমরা ভার্ব ট্রানজিটিভ কে চেঞ্জ করে আমরা কি লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 আমরা এখানে লিখে দিচ্ছি। রিড এর
ভার্বের যে রিড ভার্ব তার ভার্ব পাস্ট টেন্স করলে হয় রেড এবং পাস্ট পার্টিসিপল করলে হয় রেড। স্পেলিং বা বানানটা একই থাকবে, কিন্তু উচ্চারণ করার সময় রেড উচ্চারণ করে নিতে হবে। আশা করি তোমরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। দ্য বুক ইজ রেড বাই হিম, এখানে বাইটি প্রিপজিশন হিসেবে চলে এসেছে এবং হিম হচ্ছে প্রথমে যে সাবজেক্ট ছিল অ্যাক্টিভে হি, এই সাবজেক্টিভ ফর্ম এখানে আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা কি পাচ্ছি? হিম পাচ্ছি। হিম কি? হি হচ্ছে হি এর অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট অফ সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভের যে স্ট্রাকচার, সম্পূর্ণ স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে। তোমরা এই পেজটি অবশ্যই প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো এবং অবশ্যই তোমরা সেটি মনে রাখবে, এবং তোমরা যদি মনে রাখো তাহলেই কেবলমাত্র তোমরা ভালোভাবে শিখতে পারবে এবং তখন দেখবে যে ভয়েস সেন্স খুবই সহজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। Dear students, here are the list of some subjects and their objects. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি তোমাদেরকে কিছু সাবজেক্ট এবং তাদের অবজেক্ট ফর্ম দেখাবো। লিস্ট আকারে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে লিস্ট আকারে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগের সাথে এগুলো পড়বে। দেখো এই সিরিয়ালে যেগুলো রয়েছে এই কলামটিতে, সেগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি, এবং সেই সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম কি হয় সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। মনে রাখবে যে প্রোনাউনের সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ যে ফর্ম হয় সেগুলো পরিবর্তন করতে হয়। আর যখন আমরা কোনো নাউন ব্যবহার করি, নাউনের সাবজেক্টিভ অথবা অবজেক্টের জায়গায় কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যেটি ব্যবহার হবে সেই একই নাম আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমি একটু পড়ে দিচ্ছি, তোমরাও একটু পড়ে অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা শিখে নিবে। দেখো, সাবজেক্ট যদি আই থাকে তাহলে অবজেক্ট হবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ হবে, দে থাকলে দেম, হি থাকলে হিম, শি থাকলে হার। ছেলেদের বেলায় হি হয় এবং মেয়েদের বেলায় শি হয়। এছাড়াও দেখো, যদি কোনো নাউন থাকে অর্থাৎ নাম থাকে, যেমন রহিম করিম থাকলে সেটা অবজেক্টের ফর্মে গিয়ে সেম থাকবে, কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন দেখো, দা পেন থাকলে দা পেন, অ্যানিমেলস থাকলে অ্যানিমেলস। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে লিস্ট অফ সাম সাবজেক্টস এন্ড देयर অবজেক্টস। তোমাদেরকে আমি লিখে দিলাম। মূলত এই অংশটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট। মনে রাখবে, তিনটি পার্ট ভয়েসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তোমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার, যেটি আমি তোমাদেরকে পূর্বে দেখিয়েছি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে পারসন চেঞ্জ, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের যে পরিবর্তন, সেটি তোমাদের ভালোভাবে শিখতে হবে। এরপর আমরা দেখব যে অক্সিলারি ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন আমরা দেখে নিব। সো লেটস গো ফর দি নেক্সট স্লাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্সিলারি ভার্বস অফ প্যাসিভ ভয়েস। এখানে আমি তোমাদেরকে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগের সাথে সেগুলো দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো, if the active voice is a present infinitive tense, then auxiliary of passive voice will be and, is, are. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই পুরো ডেসক্রিপশনটি বাংলায় বলে দিচ্ছি, যাতে করে তোমরা সহজেই অনুধাবন করতে পারো, বুঝতে পারো। লক্ষ্য করে দেখো, যদি সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাই, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি এই টেন্স থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব। সেজন্য এই অক্সিলারি ভার্বগুলো টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, শিখে নিতে হবে, অর্থাৎ তোমাদের অবশ্যই আয়ত্তের মধ্যে থাকতে হবে। তাহলে আমি একটু পড়িয়ে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, তাহলে সেটাকে প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে একটি অক্সিলারি ভার্ব বসবে, সেটি সাবজেক্ট অনুযায়ী am, is, are। দেখো, সাবজেক্ট অনুযায়ী am, is, are। যদি আই থাকে কেবলমাত্র তখন am হয়, আর যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা এমন কোনো নাউন হয় যার মাধ্যমে শুধু একটি মাত্র ব্যক্তি, বস্তু, প্রাণী বোঝায়, তাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নামে বলি, সেক্ষেত্রে is ব্যবহার হবে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সেই ব্যবহার সম্পর্কে জানো। আমি সংক্ষেপে এখন বাকিগুলো বলে দিচ্ছি। লক্ষ্য করো, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা am being, is being অথবা are being ব্যবহার করব। পারফেক্ট
যদি থাকে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হ্যাভ বিন বি হ্যাজ বিন বি ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব। পাস্ট কন্টিনিউয়াস থাকলে ওয়াজ বি অথবা ওয়্যার বি ব্যবহার করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাড বিন একটি মাত্র শব্দ হ্যাড বিন ব্যবহার করতে হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে হ্যাড বিন বি ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার যে আমি তোমাদেরকে কিছু টেকনিক বলে দিচ্ছি, মনে রাখবে। সেটি হচ্ছে যে কোনো টেন্সের কন্টিনিউয়াস ফর্ম হইলেই কন্টিনিউয়াসের পরিবর্তনের জন্য তোমাকে বিইং শব্দটা অবশ্যই ব্যবহার করতে হবে। যে কোনো কন্টিনিউয়াস হোক তোমাকে বিইং শব্দ ব্যবহার করতে হবে। যেমন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস ফর্মের জন্য এখানে বিইং শব্দটি ব্যবহার হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসের জন্য কিন্তু অবশ্যই বিইং শব্দটা ব্যবহার করতে হবে। এরকম ভাবে প্রতিটি ক্ষেত্রে বিইং শব্দটি ব্যবহার করতে হবে। এরপর আসো, যদি পারফেক্ট কথাটি উল্লেখ থাকে তাহলে পারফেক্ট ক্ষেত্রে তোমাকে অবশ্যই বিইং শব্দটি ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, যে কোনো পারফেক্ট হোক না কেন, যদি পারফেক্ট শব্দটি উল্লেখ থাকে অর্থাৎ তুমি যখন কোনো সেন্টেন্স পাবে সেই সেন্টেন্স তুমি দেখো যে সেটি প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট, তাহলে মনে রাখবে তোমাকে অবশ্যই বিইং শব্দটি ব্যবহার করতে হবে। দেখো পারফেক্ট রয়েছে, এখানে বিইং শব্দটি ব্যবহার হচ্ছে। দেখো পাস্ট পারফেক্ট, এখানে পারফেক্ট শব্দ রয়েছে সেজন্য কিন্তু বিইং শব্দটি ব্যবহার হয়েছে। তাহলে আমি টেকনিক বলে দিলাম, দুইটি কথা বলেছি। নাম্বার 1, যে কোনো কন্টিনিউয়াস হলে সেই কন্টিনিউয়াস ফর্মের জন্য বিইং শব্দটি ব্যবহার করতে হয়। অর্থাৎ তুমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবে, যেমন ধরো আই এম ইটিং রাইস, এই যে ইটিং বললে ইটিং শব্দটি এখানে কন্টিনিউয়াস ফর্ম হিসেবে চলে এসেছে। সুতরাং তোমাকে অবশ্যই কন্টিনিউয়াস ফর্ম করতে হবে অর্থাৎ বিইং যুক্ত করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা যখন এক্সাম্পল দেখব আশা করি তখন অবশ্যই তোমরা সেই বিষয়গুলো অবগত হবে এবং তোমরা সেগুলো ভালোভাবে বুঝতে সক্ষম হবে। এরপরে দেখো আমি চলে যাচ্ছি ফিউচারে। ফিউচার ইনডিফিনিটের জন্য তোমাকে ব্যবহার করতে হবে শ্যাল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য শ্যাল বি বিইং অথবা উইল বি বিইং। দেখো কন্টিনিউয়াস রয়েছে সেজন্য আমরা বিইং ব্যবহার করেছি। তাহলে মনে রাখবে কন্টিনিউয়াস হইলে অবশ্যই বিইং শব্দটি চলে আসবে। এরপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য ব্যবহার করতে হবে শ্যাল হ্যাভ বিন বিইং অথবা উইল হ্যাভ বিন বিইং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা অবশ্যই এই অক্সিলারি ভার্বগুলো টেন্স অনুযায়ী শিখে দিবে যাতে করে সেন্টেন্স পরিবর্তন করার সময় টেন্স তোমরা আইডেন্টিফাই করতে পারো এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো তোমরা সহজেই ব্যবহার করতে পারো। আশা করি তোমরা অবশ্যই সেগুলো শিখে নিবে। এরপর রয়েছে মোডাল ভার্ব, যেমন ধরো ক্যান, শুড, মাস্ট, মে, মাই ইত্যাদি। তো আমরা জানি যে মোডালস এর পরে সাধারণত সরাসরি যদি ভার্ব বসে তাহলে সেই ভার্ব কি করতে হয়, সেই ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। কথাটি আমি আবার বলছি, আমরা জানি মোডাল ভার্ব যদি থাকে সেন্টেন্সে তাহলে মোডাল ভার্বের পরে যদি ভার্ব হয় তাহলে ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হয়। তো যেহেতু আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, তো সেজন্য আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের যে মেইন ভার্ব থাকবে, ভার্ব ট্রান্সিটিভ থাকবে, সেই ট্রান্সিটিভ ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে, না হলে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। প্রত্যেকটি প্যাসিভ ভয়েসের জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার অবশ্যই করতে হবে। তাহলে মোডালস ভার্ব যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তো ভার্বের পরিবর্তন করতে পারছি না, অর্থাৎ ট্রান্সিটিভ যে ভার্ব থাকবে সেই ভার্বকে পরিবর্তন করার জন্য যে প্রদত্ত মোডাল ভার্ব থাকবে তার পরে আমরা বি ব্যবহার করব। লক্ষ্য করো, যদি ক্যান, শুড, মাস্ট, মে ইত্যাদি যে কোনো মোডাল থাকুক তারপরে আমরা একটি শব্দ ব্যবহার করব, বি ব্যবহার করব, যেমন ক্যান বি, শুড বি, মাস্ট বি, মে ইত্যাদি। তো যদি আমরা মোডালস এর পরে বি ব্যবহার করি, এরপরে যে ট্রান্সিটিভ ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে, আমরা খুব সহজেই সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো অ্যাক্টিভ টু প্যাসিভ। এবার আমরা অ্যাসেপ্ট সেন্টেন্স দেখে নিচ্ছি। অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা কিভাবে করব তোমরা লক্ষ্য করে দেখো। আমরা একটা সেন্টেন্স দিচ্ছি, হি পুলস এ রিকশা। এটা কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে দেখো হি হচ্ছে এখানে সাবজেক্ট, পুলস হচ্ছে এখানে মেইন ভার্ব এবং এটি দেখো পুলস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পুলস এই শব্দের সাথে এই ভার্বের সাথে এর যুক্ত রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে
যে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা রয়েছে। তো এখন আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন আমাদেরকে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী টেন্সের যে ফরমেশন কোন টেন্সে রয়েছে সেই টেন্সটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। তো আমরা অবশ্যই সেই আইডেন্টিফাই করে নিয়ে তারপর আমরা সেন্টেন্সটিকে চেঞ্জ করার চেষ্টা করব। দেখো আমি আবার বলছি, হি পুলস এ রিকশা, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, পুলস হচ্ছে ভার্ব ট্রান্সিটিভ, এ রিকশা হচ্ছে এখানে অবজেক্ট। এখন এটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে, এ রিকশা ইজ পুলড বাই হিম। তাহলে দেখো এ রিকশা এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি এবং যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা রয়েছে সুতরাং এটাকে আমরা কি করলাম, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিয়ে এসেছি। পুল এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখবো, তাহলে পাচ্ছি পুলড, এবং একটি প্রিপোজিশন নিয়ে এসেছি বাই, আর হি থেকে আমরা অবজেক্টিভ ফর্ম পাচ্ছি হিম। তোমরা আগেই শিখে নিয়েছো যে কিভাবে সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ করতে হয়। তো তাহলে আমরা মোট সেন্টেন্সটি কি পেলাম, এ রিকশা ইজ পুলড বাই হিম। আরেকটি সেন্টেন্স তোমাদেরকে হচ্ছে লক্ষ্য করো, উই শুড রেসপেক্ট এ রিকশা পুলার, এটাকে প্যাসিভ করতে হবে। দেখো এক্ষেত্রে কিন্তু উই শুড রেসপেক্ট, রেসপেক্ট হচ্ছে এখানে মেইন ভার্ব, ওকে, এবং শুড হচ্ছে এখানে মোডাল ভার্ব। আগেই তোমাদের বলেছিলাম যে যদি মোডাল ভার্ব থাকে তাহলে কি করতে হবে, মোডাল ভার্বের পরে বি যোগ করতে হবে এবং তারপরে যে মেইন ভার্বটি রয়েছে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এখন খুব সহজেই এই সেন্টেন্সটিকে পরিবর্তন করতে পারবে। তো আমি তোমাদেরকে সেন্টেন্সটি দিয়ে দিচ্ছি এবং সেন্টেন্সটি ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই অনুধাবন করবে। দেখো, উই শুড রেসপেক্ট এ রিকশা পুলার, তাহলে এই রিকশা পুলার হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্টটাকে আমরা প্রথমে এখানে নিয়ে এসেছি সাবজেক্ট হিসেবে এ রিকশা পুলার, ঠিক আছে। এরপরে মোডাল অক্সিলারি শুড আমরা নিয়ে এসেছি, শুড এখানে শুড নিয়ে আসলাম, এবং আমরা জানি যে প্যাসিভ ভয়েস করার জন্য মোডালস এর পরে বি যোগ করতে হয়, তো সেজন্য আমরা বি নিয়ে এসেছি। তাহলে এ রিকশা পুলার শুড বি। এরপরে এখানে ট্রানজিট ভার্ব হচ্ছে রেসপেক্ট, মেইন ভার্ব বা ট্রানজিট ভার্ব হচ্ছে রেসপেক্ট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেসপেক্টেড। তাহলে আমরা কি দিচ্ছি, রেসপেক্টেড, এ রিকশা পুলার শুড বি রেসপেক্টেড। তারপরে আমরা কি ব্যবহার করছি, একটি প্রিপোজিশন বাই, এবং উই যে সাবজেক্টিভ ফর্ম ছিল তার অবজেক্টিভ ফর্ম হিসেবে এখানে আমরা আস ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, আমরা মূল যে সেন্টেন্সটি পাচ্ছি সেটি হচ্ছে রিকশা পুলার শুড বি রেসপেক্টেড বাই আস। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো এখন তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করে দেখো। আমি আবার রিভিউ করছি, পুল ছিল সেটাকে আমরা ইজ পুল লিখেছি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট। উই শুড রেসপেক্ট এখানে মোডাল অক্সিলারি যুক্ত, সেজন্য আমরা শুড বি রেসপেক্টেড আমরা ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চাই তোমাদের জন্য আরেকটি সেন্টেন্স দিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখবে। দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, মেক ইট প্যাসিভ। এখন প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেন্টেন্সটি পড়ে টেন্স আইডেন্টিফাই করতে হবে, এর সাবজেক্ট এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তো তাহলে আমরা একটু করি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। দ্য ফিশারম্যান, দ্য ফিশারম্যান এটা হচ্ছে কি সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ক্যাচিং হচ্ছে কন্টিনিউয়াস ভার্ব, আর ফিশ হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, আমরা সেন্টেন্সটিকে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হিসেবে। এখন এটাকে আমরা পরিবর্তন করব। দেখো, ফিশ ইজ বিং কট বাই দ্য ফিশারম্যান, লক্ষ্য করে দেখো, ফিশ ইজ বিং কট বাই দ্য ফিশারম্যান। তো আমরা কি পাচ্ছি লক্ষ্য করে দেখো, আমরা এখানে বলেছিলাম দ্য ফিশারম্যান সাবজেক্ট এবং ইজ ক্যাচিং প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হয়েছে, ফিশ হচ্ছে এখানে অবজেক্ট। তো অবজেক্টকে আমরা সাবজেক্ট জায়গায় নিয়ে আসি, দেখো ফিশ এখানে অবজেক্ট থেকে আমরা সাবজেক্ট জায়গায় নিয়ে এসেছি, যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখা রয়েছে সেজন্য আমরা অক্সিলারি হিসেবে ইজ বিং ব্যবহার করেছি, এবং ক্যাচ হচ্ছে মেইন ওয়ার্ড বা মেইন ট্রান্সিটিভ ভার্ব। তো এই ক্যাচ থেকে আমরা পার্টিসিপল হিসেবে পাচ্ছি কি কট। তোমরা নিশ্চয়ই জানো যে ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট। দেখো, ফিশ ইজ বিং কট বাই দ্য ফিশারম্যান। তোমাদেরকে রুলস বলার সময় বলেছিলাম যে আমরা যদি কোনো নাউন পেয়ে যাই সেটি আমরা যদি সাবজেক্ট বা অবজেক্ট যে কোনো অবস্থায় ব্যবহার করি না কেন অবশ্যই সেক্ষেত্রে চেঞ্জ হবে না, অর্থাৎ সেই নাউনটি সেম থাকবে, সেটা সাবজেক্ট হোক অথবা অবজেক্ট হোক, যে কোনো জায়গায় থাকুক না কেন সেটি সর্বাবস্থায় সেম থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই এই এক্সাম্পলটি বুঝতে পেরেছো।
এবারে তোমাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি অ্যাক্টিভিটিস গুলো আমি তোমাদেরকে এখন করাবো না, কিন্তু তোমরা এগুলো নিজেরা করে নিবে। প্রয়োজনে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এগুলো করবে এবং তোমরা আমাকে অবশ্যই ইনবক্স করবে, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা আজকে লেসনটি সুন্দরভাবে ভালোভাবে শিখতে পেরেছো। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আই ভিজিটেড দ্য নায়াগ্রা ওয়াটারফল লাস্ট ইয়ার। তাহলে আই ভিজিটেড, আই হচ্ছে এখানে সাবজেক্ট, ভিজিটেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিলাম এটাকে সহজ করার জন্য। মেনি পিপল এনজয় দ্য ওয়াটারফল অল দ্য ইয়ার রাউন্ড। আমি তোমাদের একটি কথা বলি, অল দ্য ইয়ার রাউন্ড এটি হচ্ছে অতিরিক্ত অংশ, লাস্ট ইয়ার অতিরিক্ত অংশ। মনে রাখবে যে অতিরিক্ত অংশ নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না, সেটি আমরা রেখে দিব। আমরা যখন কোন একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা চেঞ্জ করব, পরিবর্তন করব, আমরা সব শেষে এই অতিরিক্ত অংশটা ব্যবহার করব। তাহলে দেখো মেনি পিপল, এই মেনি পিপল এখানে সাবজেক্ট হিসেবে এসেছে, এনজয় রয়েছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম রয়েছে, দ্য ওয়াটারফল এখানে হচ্ছে অবজেক্ট। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এটা কোন টেন্সে রয়েছে এবং এটা তোমরা কিভাবে পরিবর্তন করবে। সেন্টেন্স নাম্বার 3, দ্য ওয়াটারফল মেক্স আ বিউটিফুল ভিউ। দ্য ওয়াটারফল এটি হচ্ছে সাবজেক্ট, মেক্স হচ্ছে এখানে ভার্ব। দেখো এর যুক্ত রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম হবে যে এটি কোন টেন্সে রয়েছে। এ বিউটিফুল ভিউ এটি হচ্ছে অবজেক্ট। সেন্টেন্স নাম্বার 4, ইউ মে এনজয় ইট ইফ ইউ ওয়ান্ট। দেখো ইউ মে এনজয় ইট ইফ ইউ ওয়ান্ট, এখানে ডাবল সেন্টেন্স আকারে রয়েছে। তো দেখো ইউ মে এনজয় ইট ইফ ইউ ওয়ান্ট এর কোনো পরিবর্তন আশা করি প্রয়োজন হবে না, তোমরা একটি অংশ পরিবর্তন করে নিবে। আই উইল ভিজিট ইট অ্যাগেইন। তো দেখো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে, আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা এই অ্যাক্টিভিটিসটি নিজেরা সহজে করতে পারবে। চলো আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, let us know the void chains of double object। এরপর যে আমি তোমাদেরকে ডাবল অবজেক্ট যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে সেটা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই পূর্ণ মনোযোগের সাথে দেখবে। সেন্টেন্সটি দেখো, হি টিচেস আস ইংলিশ, অর্থাৎ তিনি আমাদের ইংলিশ শেখান। এই সেন্টেন্সটিকে যদি আমরা বিভাজন করি, ভাগ করি বিভিন্ন বিভিন্ন অংশে, তাহলে আমরা মোট 4টি অংশ পাবো। লক্ষ্য করে দেখো, হি হচ্ছে এখানে সাবজেক্ট, টিচেস ভার্ব ট্রানজিটিভ বা মেইন ভার্ব, আস হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্ট নাম্বার 1, ইংলিশ অবজেক্ট 2। তার মানে দুইটা অবজেক্ট পাচ্ছি। আমরা সেন্টেন্সটিকে এভাবে বলতে পারতাম, হি টিচেস আস, আবার বলতে পারতাম হি টিচেস ইংলিশ, কিন্তু এখানে ডাবল অবজেক্ট বলা হয়েছে, হি টিচেস আস ইংলিশ। তো এই ধরনের অনেক সেন্টেন্স থাকতে পারে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি পূর্ণ মনোযোগের সাথে এই বিষয়টি লক্ষ্য করবে। দেখো অবজেক্ট 1 অবজেক্ট 2, তার মানে কি ডাবল অবজেক্ট। এখানে মনে রাখার বিষয় হচ্ছে আস এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর ইংলিশ এটি বস্তুবাচক, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। মনে রাখবে যে বস্তুবাচক যে অবজেক্ট থাকে সেটি দিয়ে যদি তুমি ভয়েস চেঞ্জ করো তাহলে তোমার জন্য তুলনামূলক সহজ হবে। এছাড়াও তুমি ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকে সেটা দিয়েও করতে পারো, অর্থাৎ এই সেন্টেন্সকে দুই ভাবে বাক্য পরিবর্তন বা ভয়েস চেঞ্জ করা যায়। বিশেষ একটি নোট রয়েছে, তোমরা নিশ্চয়ই মনে রাখবে, ইউ ক্যান ইউজ এনি অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই বিষয় লক্ষ্য করেছো। আমরা পরবর্তী স্লাইডে এর অ্যানসারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেটস প্র্যাকটিস। হি টিচেস আস ইংলিশ, এটাকে আমরা চেঞ্জ করলে কি পাচ্ছি, উই আর টট ইংলিশ বাই হিম। তাহলে দেখো আমি একটু এখানে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখবে। হি টিচেস আস ইংলিশ, তাহলে দেখো হি টিচেস আস ইংলিশ, হি হচ্ছে এখানে সাবজেক্ট, টিচেস এখানে ভার্ব, আস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমরা এই যে অবজেক্ট অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট সেটাকে আগে নিয়ে এসেছি। তাহলে আস হচ্ছে এখানে অবজেক্টিভ ফর্ম, আমরা সাবজেক্টিভ ফর্ম হিসেবে নিয়ে এসেছি উই। এরপরে উই এর সাথে কোন অক্সিলারি বসে, আর বসে। আচ্ছা আর কেন বসাবো, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা রয়েছে সেজন্য আমরা অক্সিলারি হিসেবে আর ব্যবহার করব। এখানে টিচেস হচ্ছে ভার্ব ট্রানজিটিভ এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। তাহলে উই আর টট, এরপরে যে রিটেইনড অবজেক্ট অর্থাৎ যে অবজেক্টটা থেকে গেল সে অবজেক্টটা আমরা এখানে ব্যবহার করব। উই আর টট ইংলিশ, ইংলিশটাকে লিখে নিচ্ছি, তারপরে বাই এবং হি হচ্ছে এখানে সাবজেক্ট, আমরা প্যাসিভ করার সময়
তার অবজেক্টিভ ফর্ম হিম ব্যবহার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উই আর টট ইংলিশ বাই হিম। এছাড়াও এই সেন্টেন্সটিকে আমরা আরেকভাবে চেঞ্জ করতে পারি, অর্থাৎ যে বস্তুবাচক যে অবজেক্ট রয়েছে সে অবজেক্টকে আমরা প্রথম ব্যবহার করব। যেমন দেখো, ইংলিশ ইজ টট আস বাই হিম। ইংলিশ ইজ টট আস বাই হিম, ইংলিশটাকে আমরা আগে নিয়ে এসেছি। ইংলিশ ইজ টট আস বাই হিম। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা যখন একটি অবজেক্টকে নিব, আরেকটি অবজেক্ট থেকে যাবে, যেটাকে রিটেইনড অবজেক্ট বলে, সে অবজেক্টটা সেম থাকবে। অর্থাৎ তার কিন্তু সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম থেকে সাবজেক্টিভ ফর্ম কোনো কিছু পরিবর্তন হবে না, যেহেতু সেটি অবিকৃত অবস্থায় থেকে যাবে। ইংলিশ ইজ টট আস বাই হিম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো, আমি তোমাদেরকে আবারও মার্কিং করে রিভিউ করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে। দেখো, এখানে আস রয়েছিল, আস থেকে আমরা উই ব্যবহার করে করেছি। পরবর্তী ইংলিশটাকে আমরা নিয়ে এসে করেছি ইংলিশ ইজ। যখন আমরা প্রথম সেন্টেন্স লিখেছিলাম উই আর, উই প্লুরাল সেখানে আর লিখেছি, কিন্তু দ্বিতীয় সেন্টেন্স লেখার সময় ইংলিশ শব্দটি নিয়ে এসেছি, ইংলিশ সিঙ্গুলার হিসেবে চলে এসেছে, সেজন্য অক্সিলারি হিসেবে ইজ ব্যবহার করেছি। ইংলিশ ইজ টট আস বাই হিম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, নাও ট্রাই টু চেঞ্জ ইট ইনটু প্যাসিভ ভয়েস। এই ধরনের আরো কয়েকটি সেন্টেন্স, মোট 5টি সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই সেন্টেন্সগুলো নিজেরা চেষ্টা করবে এবং তোমরা কমেন্টে আমাকে জানাবে যে তোমরা সেগুলো পেরেছো কিনা। আশা করি তোমরা সবাই এগুলো করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। প্যাসিভ ভয়েস অফ সাইলেন্ট ইনফিনিটিভ। মাঝে মাঝে দেখবে যে ইনফিনিটিভ অর্থাৎ টু যুক্ত ভার্ব থাকার কথা, কিন্তু টু সেখানে অনুপস্থিত। এই ধরনের কোনো সেন্টেন্স থাকতে পারে। তোমরা সেন্টেন্স লক্ষ্য করো। আই টোল্ড হিম ডু দিস। আমি তাকে কাজটি করতে বললাম। আই টোল্ড হিম ডু দিস। কিন্তু এখানে কিন্তু টু হওয়ার কথা ছিল। আই টোল্ড হিম টু ডু দিস, বাট এখানে টুটা দেয়া নেই, অর্থাৎ এখানে ইনফিনিটিভটা সাইলেন্ট অবস্থায় রয়েছে। এটাকে আমরা চেঞ্জ করে কি পাচ্ছি? হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি। এখন এর এক্সপ্লেনেশন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সামটাইম ইনফিনিটিভ রিমেইন সাইলেন্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। মনে রাখবে যে কখনো কখনো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যে ইনফিনিটিভ থাকে সেটি দেয়া থাকে না, কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েস করার সময় সেই ইনফিনিটিভ অবশ্যই ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, কখনো কখনো দেখবে যে অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স থাকলে তার মধ্যে ইনফিনিটিভ দেয়া থাকে না, কিন্তু সেই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার জন্য অবশ্যই প্যাসিভ ভয়েসের মধ্যে ইনফিনিটিভটি ব্যবহার করতে হবে। যেমন দেখো, হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি। এখানে কিন্তু আমরা টু ইনফিনিটিভটি ব্যবহার করেছি। Dear students, remember infinitive must be shown in the passive voice. আশা করি তোমরা এই বিষয়টি অবশ্যই মনোযোগ দিয়ে শিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এখানে ক্লাস অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি। চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। এখানে তোমাদেরকে 5টি সেন্টেন্স দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই যে পূর্বে রুলস দিয়েছি সেই রুলস অনুযায়ী তোমরা চেষ্টা করবে সলভ করার জন্য, এবং অবশ্যই তোমরা আমাকে সেগুলো কমেন্টে অথবা ইনবক্সে দিয়ে দিবে। এবারে তোমাদের জন্য কিছু এক্সেপশন রুলস দেখাবো, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে সেগুলো দেখবে। এক্সেপশন 1, ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ রেফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ যদি কোনো অ্যাক্টিভ ভয়েস আমরা রেফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত পাই, তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করব। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, যে টেন্স রয়েছে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই, এবং যে রিফ্লেক্সিভ প্রোনাউনটি দেয়া থাকবে আমরা অবশ্যই সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটি এখানে ব্যবহার করব। আশা করি তোমরা অবশ্যই সেটি লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো। এক্সাম্পল ফর ইউ, শি ফ্যানস হারসেলফ। এটি হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। দেখো, শি হচ্ছে এখানে সাবজেক্ট, ফ্যানস হচ্ছে এখানে ভার্ব, হারসেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে আমরা যদি চেঞ্জ করি কি পাচ্ছি? শি ইজ ফ্যানড বাই হারসেলফ। হি কিলড হিমসেলফ। হি হচ্ছে এখানে সাবজেক্ট,
কিল্ড হচ্ছে এখানে ভার্বের এখানে পাস্ট ফর্ম হয়েছে, হিমসেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এটাকে বেসিক্যালি কি পাচ্ছি, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা সরাসরি ব্যবহার করব। এখানে তোমার জন্য একটি স্পেশাল নোট রয়েছে, লক্ষ্য করো। ইফ দেয়ার ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট অফ দি সেন্টেন্স, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউনটি থাকে অবজেক্ট হিসেবে, সাবস্টিটিউয়েন্ট অবজেক্ট উইল নট বি চেঞ্জ টু মেক ইট প্যাসিভ। তাহলে সেটাকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার জন্য সাবজেক্ট বা অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। দেখো, শি ফ্যান্স হারসেলফ, তাহলে শি এখানে সাবজেক্ট, প্যাসিভ করার সময় কোনো পরিবর্তন হয়নি। হারসেলফ এখানে অবজেক্ট, প্যাসিভ করার সময় কোনো পরিবর্তন হয়নি। এরপর আমরা দেখো হি কিল্ড হিমসেলফ, হি এখানে সাবজেক্ট, প্যাসিভ করার সময় কোনো পরিবর্তন হয়নি। হিমসেলফ এখানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে এসেছে, এবং যখন প্যাসিভ ভয়েস চেঞ্জ করলাম তখন পেয়ে যাচ্ছি হিমসেলফ, অর্থাৎ তারও কোনো পরিবর্তন হয়নি। আশা করি তোমরা এই বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে দেখেছো এবং তোমরা অবশ্যই সেগুলো শিখে নিবে। এক্সেপশন 2, এবার তোমাদেরকে আমি আরেকটি এক্সেপশন দেখাচ্ছি। দেখো, ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ কোয়াসি প্যাসিভ ভার্ব, যদি কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত কোন সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, লক্ষ্য করে দেখো। তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, খেয়াল করো। দ্য রোজ স্মেল সুইট, দ্য রোজ ইজ স্মেলড সুইট। দেখো, স্মেলস, স্মেলড, লুকস, তারপরে দেখো অ্যাপিয়ার্স, এই ধরনের আরো অনেক শব্দ আছে যেগুলো কোয়াসিপিসিভ ভার্ব। তো কোয়াসিপিসিভ ভার্ব সম্পর্কে তোমরা জেনে নিবে, সেটা তোমাদের ভার্ব চ্যাপ্টারে থাকবে, সেখান থেকে তোমরা জেনে নিবে। দেখো, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং যে টেন্স রয়েছে সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তারপরে মেইন ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, এবং তারপরে অ্যাডজেক্টিভ যদি থাকে সেই অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করব। এখানে একটি স্পেশাল নোট রয়েছে তোমার জন্য, আমি সেটি বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। ইফ দেয়ার ইজ এন অ্যাডজেক্টিভ আফটার দ্য ভার্ব অফ দি সেন্টেন্স, অর্থাৎ যদি সেন্টেন্সে ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, ভার্বের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, সাবস্টিটিউয়েন্ট অ্যাডজেক্টিভ উইল নট বি চেঞ্জড ইন দ্য প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য সাবজেক্ট বা অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হবে না। আমি সেন্টেন্স দুটো আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, লক্ষ্য করো। দ্য রোজ স্মেল সুইট, দ্য রোজ ইজ স্মেলড সুইট, প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেজন্য আমরা এখানে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ব্যবহার করলাম। দ্য সাইট লুকস চার্মিং, দ্য সাইট ইজ লুক চার্মিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটিতে অবশ্যই ভয়েস চেঞ্জ সম্পর্কে শিখতে পেরেছো। তোমাদের জন্য ক্লাস অ্যাক্টিভিটিস রয়েছে, এখানে কিছু কোয়াসিপিসিভের প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো নিজেরা চেষ্টা করবে শেষ করার জন্য। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে তারপর অবশ্যই তোমরা নিজেরা সেগুলো সমাধান করে নিবে। এখানে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, তোমরা আশা করি এটিও তোমরা নিজেরা চেষ্টা করবে নিজেদের মতো করে শেষ করার জন্য। এখানে আমি কিছু সেন্টেন্স দিয়েছি যেগুলো মিক্স, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা সেন্টেন্সগুলো দেখলাম, শিখলাম, যে রুলসগুলো বললাম সেগুলোর পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, আশা করি তোমরা অবশ্যই সেগুলো নিজেরা করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস ভয়েস চেঞ্জের পার্ট 1। আশা করি তোমরা পার্ট 2 ও অবশ্যই পূর্ণ মনোযোগের সাথে দেখবে। তো তোমরা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই ক্লাসটি বারবার করে দেখবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিবে, যাতে করে তারাও ভয়েস সম্পর্কে শিখতে পারে। এবং মনে রাখবে, তোমরা যদি ক্লাসটি পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং রুলস গুলো শিখে নাও, যে অ্যাক্টিভিটিস তোমাদেরকে দিয়েছি সেই অ্যাক্টিভিটিস তোমরা সম্পূর্ণভাবে করার জন্য চেষ্টা করো, আশা করি তোমরা সফল হবে এবং ভয়েস চেঞ্জ তোমরা শিখতে পারবে। ভয়েস চেঞ্জের পার্ট 2 দেখার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।